আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আলোচনায় নমনীয়তা দেখালেও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হামাস। এরপরেই জানিয়ে দেব আবদিপকার কাছে তৃতীয় গ্রাম দখল করল রুশ বাহিনী। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বললেন হামাস নেতা। আরও থাকছে, উত্তর কোরিয়ার থেকে হাজার হাজার কন্টেইনার অস্ত্র পেয়েছে রাশিয়া, দাবি দক্ষিণ কোরিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব দেশজুড়ে বিক্ষোভের ডাক পিটিআইয়ের, পাকিস্তানে নতুন উত্তেজনা, নির্বাচন ঘিরে বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। আলোচনায় নমনীয়তা দেখালেও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হামাস। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া বলেছেন, তারা আলোচনায় নমনীয়তা দেখিয়েছে, তবে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছে। টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হানিয়া বলেন, আমাদের জনগণের রক্তের কথা চিন্তা করে এবং তাদের প্রচণ্ড যন্ত্রণা ও বিশাল আত্মত্যাগের অবসান ঘটাতে আলোচনায় আমরা নমনীয়তা দেখাই। জনগণকে রক্ষার ইচ্ছার সঙ্গে এর মিল রয়েছে। তিনি বলেন, আমরা ইহুদিবাদী ও আমেরিকানদের আশ্বস্ত করছি, যুদ্ধের ময়দানে তারা যা চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে যেন তারা তা না করে। রমজানের প্রথম দিনে জেরুজালেম ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে মিছিল করার আহ্বান জানান হানিয়া। প্রসঙ্গত, সোমবারের মধ্যে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা বন্ধ করতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনার গতি বেড়েছে বলেই তিনি আশা করেছেন। প্রস্তাবিত যুদ্ধবিরতি ইসরায়েলের কাছে বন্দী কয়েকশো ফিলিস্তিনের মুক্তির বিনিময়ে হামাসের হাতে বন্দী কয়েক ডজন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার অনুমতি দেবে। নিউ ইয়র্কে সাংবাদিকরা বাইডেনকে কবের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে সেই প্রশ্ন করলে বাইডেন বলেন, আশা করি চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে। তিনি আরও বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে জানিয়েছে আমরা কাছাকাছি আছি। আমার আশা আগামী সোমবারের মধ্যে আমাদের যুদ্ধবিরতি হবে। ইউক্রেনের আবদিপকার কাছে তৃতীয় গ্রাম দখল করেছে রুশ বাহিনী। ডনেতস্ক অঞ্চলের আবদিপকা শহরের স্টেপোভ নামের একটি গ্রাম দখল করেছে তারা। স্টেপোভ দখলের বিষয়ে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবদিপকা থেকে 11 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত স্টেপোভ গ্রামটি দখল করেছে রুশ বাহিনী। জানা গেছে, এর আগে সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী আবদিপকার কাছের লাস্তোচাকাইন ও সেভেরন নামের দুইটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। দুই গ্রাম থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট দেশটির সেনাবাহিনীর তাবরিয়া গোষ্ঠীর মুখপাত্র দিমোত্রো লাইখোভিভকে উদ্ধৃত করে মঙ্গলবার বলেছে, আবদিপকার কাছাকাছি স্টেপোভ ও সেভেরনি গ্রাম থেকে যোদ্ধাদের প্রত্যাহার করা হয়েছে। গত বছর মে মাসে বাখমুত দখলের পর কয়েক মাসের টানা লড়াইয়ের পর আবদিপকা দখল ছিল রণক্ষেত্রে রাশিয়ার গুরুত্বপূর্ণ সাফল্য। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বললেন হামাস নেতা। হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান বাসেম নাইম আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, ব্যবধান এখনও বিস্তর। মধ্যস্থতাকারীদের সঙ্গে আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসনের আশাবাদী অবস্থান মাঠের বাস্তবতার সঙ্গে সম্পর্কিত নয় এবং নির্বাচনী বছরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার সঙ্গে এর সম্পর্ক বেশি। প্রসঙ্গত, সোমবারের মধ্যে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা বন্ধ করতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনার গতি বেড়েছে বলে তিনি আশা করছেন। প্রস্তাবিত যুদ্ধবিরতি ইসরায়েলের কাছে বন্দী কয়েকশো ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে হামাসের হাতে বন্দী কয়েক ডজন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার অনুমতি দেবে। নিউ ইয়র্কে সাংবাদিকরা বাইডেনকে কবের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে সেই প্রশ্ন করলে বাইডেন বলেন, আশা করি চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে। তিনি আরও বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে জানিয়েছে আমরা কাছাকাছি আছি। আমার আশা আগামী সোমবারের মধ্যে আমাদের যুদ্ধবিরতি হবে।
হামাস নেতা বলেন, আমেরিকানরা যদি সত্যি আশাবাদী হতে চায় তবে তাদের দ্বৈত খেলা শেষ করতে হবে। তারা যুদ্ধবিরতি চাওয়ার কথা বলছে এবং এই অঞ্চলে সংঘাতকে বিস্তৃত করা এড়াতে চাইছে, কিন্তু একই সঙ্গে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের ভেটো ব্যবহার করছে। ইসরায়েলকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার সরবরাহ করছে এবং ইসরায়েলের জন্য আরও গোলাবারুদ সুরক্ষিত করছে। উত্তর কোরিয়া থেকে হাজার হাজার কন্টেইনার অস্ত্র পেয়েছে রাশিয়া, দাবি দক্ষিণ কোরিয়ার। 3 বছরে গড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে গুরুতর তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের দাবি, যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া থেকে হাজার হাজার কন্টেইনার অস্ত্র পেয়েছে রাশিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম প্রতিরক্ষা মন্ত্রী বরাদ্দে জানিয়েছে, গত জুলাই থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে 6,700 কন্টেইনারে করে লাখ লাখ অস্ত্র পাঠিয়েছে। পরস্পরের মধ্যে অস্ত্র বিনিময়ের আওতায় এসব সহায়তা দেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী শিন ওন শিক বলেন, এসব কন্টেইনারে করে 30 লাখের বেশি কামানের গোলাবারুদ আর 5 লাখ রাউন্ড গুলি পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যম ইউনহাব পররাষ্ট্রমন্ত্রী বরাতে জানিয়েছে, তিনি বলেছেন, এসব চালান 2 ধরনের অস্ত্রের সম্মিলিত হতে পারে। অন্তত কয়েক লাখ গোলাবারুদ দেশটিতে পাঠানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, বিদ্যুৎ ও কাঁচামালের ঘাটতির কারণে উত্তর কোরিয়ার শত শত যুদ্ধাস্ত্র তৈরির কারখানা নিজেদের সক্ষমতার মাত্র 30% উৎপাদক চালু রেখেছে। অন্যদিকে রাশিয়ার জন্য কামানের গোলা তৈরির কারখানাগুলো পুরোদমে চালু রাখা হয়েছে। যদিও মন্ত্রী এ তথ্যের উৎস সম্পর্কে কোনো বিস্তারিত জানাননি। সিওল ও ওয়াশিংটন এই 2 দেশের মধ্যে অস্ত্র ব্যবসার অভিযোগ করে আসছে। এছাড়া তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে, উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে। যদিও রাশিয়া ও উত্তর কোরিয়া এই বিষয়টি অস্বীকার করেছে, তবে তাদের মধ্যে সামরিক সহযোগিতা অঙ্গীকার রয়েছে। এর আগে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি তালিকা প্রকাশ করেছে। তারপর তারা বলেছে যে গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে 10,000 কন্টেইনার অস্ত্র বা সামরিক রসদ সরবরাহ করেছে। বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়া থেকে 9,000 কন্টেইনার পণ্য পেয়েছে। এগুলোর বেশিরভাগই খাবার। পাকিস্তানে নতুন উত্তেজনা, নির্বাচন ঘিরে বিতর্ক। রাজনৈতিক উত্তাপ উত্তেজনার মাঝেই বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। দেশটির সংবিধান অনুযায়ী নির্বাচনের 21 দিনের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে বৃহস্পতিবার অধিবেশন বসার শেষ দিন। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানানোর পর গত সপ্তাহ থেকেই নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN ও পাকিস্তান পিপলস পার্টি PPP। হট্টগোলের মধ্য দিয়ে কয়েকটি প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যরা বুধবার শপথ নিয়েছেন। অন্যদিকে জনগণের ভোটাধিকারের সম্মান রক্ষায় মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইমরান খানের দল PTI। দলটি ভোট চুরির বিরুদ্ধে আগামী 2রা মার্চ দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। খবর ডনের। প্রেসিডেন্টের অনিচ্ছার কারণে জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ অধিবেশন ডাকার বিষয়টি নিজের হাতে তুলে নেন। তিনি আজ অধিবেশন আহ্বান করেছেন। বৃহস্পতিবার সকাল 10টায় বর্তমান স্পিকার প্রথমে নবনির্বাচিত পরিষদ সদস্যদের শপথ পাঠ করাবেন। এরপর প্রত্যেক সদস্যকে রেজিস্টারে স্বাক্ষর করার জন্য সিরিয়াল অনুযায়ী ডাকা হবে। আশরাফ এই অধিবেশনের সভাপতিত্ব করবেন, কারণ অধিবেশন বসার পর নতুন স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি স্পিকার পদে বহাল থাকবেন। প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে PPPর চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সংবিধান লঙ্ঘন করার প্রেসিডেন্ট আলভির বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হবে। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আনার সময় জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ঘটনার আরেকটি মামলা হবে তার বিরুদ্ধে। ক্ষমতায় আসার পর দেশের সব রাজবন্দীকে মুক্তির অঙ্গীকারও করেন তিনি। অন্যদিকে জনগণের রায়ের প্রতি সম্মান না থাকলে গণতন্ত্র চলতে পারে না বলে মন্তব্য করেছেন PTI নেতা আলী মোহাম্মদ খান। অধিবেশন ডাকা নিয়ে তিনি বলেন, যে দেশে জনগণের রায়কে সম্মান করা হয় না, যেখানে গণতন্ত্র চলতে পারে না। তিনি প্রত্যয় ব্যক্ত করেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের রায় সমুন্নত রাখতে লড়াই চালিয়ে যাবে PTI। এদিকে জনরায় চুরির বিরুদ্ধে আগামী 2রা মার্চ দেশব্যাপী বিক্ষোভ করবে PTI নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, কারাগারে থাকা দলের প্রতিষ্ঠাতা ইমরান খান চান নির্বাচনে কারচুপির বিরুদ্ধে 2রা মার্চ পাকিস্তানের মানুষ রাজপথে নেমে আসুক।
তিনি জানান, রাজধানী ইসলামাবাদে বেলা 11টা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ হবে। এদিকে নতুন সরকার অর্থনৈতিক সংকট নিরসনে স্থিতিশীলতা আনবে বলে দাবি করেছে পিএমএলএন নওয়াজ। দলটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হবে দেশের অর্থনৈতিক সংকট সমাধান করা। প্রধানমন্ত্রী সহ সব সংসদ সদস্য তাদের মেয়াদ পূর্ণ করবেন বলেও আশা তার। অধিবেশন বসার পর আগামী 1 মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবে পাকিস্তানের নির্বাচন কমিশন। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও 4টি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে এককভাবে সরকার গঠনের জন্য কোনো দল জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।